বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পরিমিতির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতি অনুশীলনী 16.1। পরিমিতি 16.1 অনুশীলনীর 301 নম্বর পৃষ্ঠার 10 নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু, 10 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু এই প্রশ্নটি তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমাদের বোঝার জন্য আমি তোমাদেরকে সহজ নিয়মে করে দেখাবো। বন্ধুরা, তার আগে তোমরা এই প্রশ্নটি একটু লক্ষ্য করো। দেখো, এই প্রশ্নে বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 মিটার কম, অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন প্রশ্ন বলছে ক নম্বর, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর বলছে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, 10 নম্বর প্রশ্নের যে ক নম্বর বলছে যে ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স, তাহলে আমরা লিখে নেব যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমি এক্স সেন্টিমিটার। তারপরে ওখানে বলা আছে কিন্তু প্রশ্নের মধ্যে যে লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ভূমি মানে কি এক্স। দেখো, ভূমি মানে কি এক্স, তাহলে এক্স এর 11/12 মানে হচ্ছে 11x/12। দেখো, 11x/12 অর্থাৎ ভূমি বলতে আমরা এক্স কে বুঝি। তাহলে এক্স এর 11 গুণ মানে কি 11x, আর নিচে হচ্ছে 12 দ্বারা ভাগ, 6 মিটার কম মানে বিয়োগ 6 সেন্টিমিটার। এটা আমাদের বের হলো লম্ব। আশা করছি বুঝতে পারছো। আমি আবারও যদি বলি, দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলছে যে ভূমি এক্স সেন্টিমিটার, তাহলে লম্ব হচ্ছে ভূমির আবার 11/12, তার মানে কি 11x/12, 6 মিটার কম মানে -6 সেন্টিমিটার। এবার আমরা জানি আমাদের ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে বন্ধুরা, সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অথবা লম্বের গুণফল। সো এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন লম্ব। লম্ব মানে আমরা এখানে উচ্চতা ধরে নেব। তাহলে আমাদের ভূমি দেখো এক্স, আর লম্ব হচ্ছে এই যে 11x/12 - 6, এটা আমরা লিখলাম। এখন এই যে এইটুকু থেকে আমরা কি করছি বন্ধুরা, লসাগু নিছি। দেখো 12 হচ্ছে লসাগু, এই 12 দ্বারা এই 12কে ভাগ, অর্থাৎ লসাগু যেটা হবে সেটাকে নিচের হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 12 কেটে গেল, উপরে 11x মাইনাস 6 12 72, এখানে সরাসরি গুণ হবে কারণ 6 হচ্ছে উপরের সংখ্যা। তাহলে দেখো 1, এই এক্স, 11x মাইনাস 72, এই তিনটি সংখ্যাই আমাদের উপরের সংখ্যা। তাহলে আমরা 1 দ্বারা এক্স কে গুণ করলে এক্স হয়, আবার তার সাথে আছে 11x মাইনাস 72, সেটা আমরা পাশাপাশি লিখছি। আর নিচে হচ্ছে আমাদের এই যে 2 আর এই 12 দেখো গুণ দিছি। তাহলে আমাদের কি হয় দেখো, এখানে x আর 11x গুণ করলে হয় 11x² মাইনাস 72। 72 কে যদি x দ্বারা গুণ দাও তাহলে 72x ডিভাইডেড এই যে 12 দুগুণ 24 বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা ক্ষেত্রফল সুতরাং বর্গ সেন্টিমিটার হবে। সো ক নম্বর আমরা বুঝলাম। এবার আমরা খ নম্বর করব। সো খ নম্বর করার আগে আমরা যে কতে ধরেছিলাম ভূমি x সেন্টিমিটার, লম্ব আমরা পাইছিলাম 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার, সেটিও আমরা লিখে নিলাম। এবার আমাদের অতিভুজের কথা বলা আছে। অতিভুজ বলছে যে ভূমি যে আছে তার 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এই যে ভূমি হচ্ছে আমাদের এক্স, তার হচ্ছে 4/3 অংশ, তাহলে 4/3x মাইনাস 3 সেন্টিমিটার যেহেতু কম সেজন্য -3 সেন্টিমিটার আমরা লিখে নিছি। এখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি বন্ধুরা যে অতিভুজ যেটা থাকবে তারপর স্কোয়ার সমান হবে লম্বের উপর স্কোয়ার আর ভূমির উপর স্কোয়ারের যোগফলের সমান। সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র লিখছি একবারে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা লেখার পর আমাদের যে লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, সব কটা মান আমরা বসাই দিছি। দেখো, ভূমির মান আমরা পাইছি ক নম্বরে x²
এক্স তারপরে স্কোয়ার, আর লম্বের মান আমরা জানি 11x ডিভাইডেড 12 মাইনাস 6 উপরে স্কোয়ার। অতিভুজের মান আমরা একটু আগে দেখলাম 4x ডিভাইডেড 3 মাইনাস 3 সেন্টিমিটার তারপরে হোল স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারকে অপরিবর্তিত রাখছি। এখন এটা দেখো এ আর বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা কিসের সূত্র বন্ধুরা? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় একটি সূত্র। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারপর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বলতে 11x ডিভাইডেড 12, এটা হচ্ছে এ, আর 6 হচ্ছে, এটা হচ্ছে বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এটাও আমরা করে নিছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করবো। দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর এই 6 কেটে দিতে পারবো। এই 6 কিন্তু কাটা যাবে না, এই সামনের 6 কাটতে হবে। তাহলে আমাদের উপর থাকলে হচ্ছে 11x, আর এখানে থাকে 6 6 6 36। এ পাশ থেকে হয় হচ্ছে দেখো 4 4 16, যেহেতু কাটাকাটি যায় না, 16 আর এক্স স্কোয়ার ডিভাইডেড 3 3 9। এখানে 3 3 কেটে দাও, তাহলে 4 দুগুণ 8 আর 3 3 9। বন্ধুরা এবার আমাদের যে কাটাকাটি করার পরে যা থাকে সেটা আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 11x, 11 অর্থাৎ 11 11 আমরা যদি দুইবার গুণ করি তাহলে 121 হয়। বন্ধুরা আমরা 121 এক্স স্কোয়ার লিখছি, আর 12 12 গুণ দিলে হয় 144, আর এখানে থাকে 11x, এখানে থাকে 36, আর এখানে কাটাকাটি করার পর থাকে 4 দুগুণ 8। এটা যা আছে তা লিখছি। এখন তুমি ইচ্ছা করলে এই যে এক্স স্কোয়ার প্লাস 121 এক্স স্কোয়ার ডিভাইডেড 144, এটা এই দুইটা থেকে তুমি লসাগু নিতে পারো এভাবে, অথবা তুমি অন্য সিস্টেমেও করতে পারো। অথবা তুমি কি করতে পারো, দেখো এটা এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এই তিনটাকে তুমি একসাথে এক পাশে পার করে তারও লসাগু নিতে পারো, তাহলেও সহজ হবে। তাহলে বন্ধুরা আমি কিভাবে করছি দেখো, তোমাদেরকে যদি দেখাই আমি কি করছি। বন্ধুরা আমাদের যে সংখ্যাটি ছিল সেখান থেকে আমি 16x স্কোয়ার যে ডান পাশে ছিল সেটাকে আমি বাম পাশে পার করে মাইনাস করে নিছি, আর বাম পাশে থেকে যে 8x ছিল মাইনাস প্লাস 9 ছিল সেটাকে আমি বাম পাশে পার করে চিহ্নের পরিবর্তন করছি। কারণ ডান পাশ থেকে যখন কোনো সংখ্যা ডান পাশ থেকে যদি কোনো সংখ্যা বাম পাশে আসে তাহলে তার চিহ্নের পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা দেখো 144 9 এর লসাগু নিচ্ছি, 144 9 আর 144 এর লসাগু হবে 144। এক্স এর নিচে দেখো কোনো হর নেই, সুতরাং এক্স স্কোয়ার দ্বারা 144 কে গুণ দিলে হয় 144 এক্স স্কোয়ার প্লাস, এবার 144 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 121 গুণ দিলে হয় 121 এক্স স্কোয়ার মাইনাস। দেখো এবার হচ্ছে 9 দ্বারা 144 কে ভাগ দাও, ভাগ দিলে হয় 16, 16 আর এই উপরে 16 গুণ দাও, 256 হয় এক্স স্কোয়ার, 256 এক্স স্কোয়ার। এখান থেকে দেখো 11x আর এখানে 8x আছে, তাহলে 11 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 3x হবে, কারণ 11 বড় সংখ্যা, মাইনাস আছে আর এটা আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। এবার 36 থেকে মাইনাস 9 বিয়োগ করতে হবে, তাহলে প্লাস 27 হবে, 27 হবে, সমান সমান 0। এই পাশে ডান পাশে কিছু থাকলো না, 0। এবার এই তিনটার থেকে আমরা যোগ বিয়োগ করে নেব। 144 আর 121 যোগ দিলে হয় 265, তার থেকে যদি আমরা 256 বাদ দিয়ে দিই তাহলে দেখো 9 হয়, 9x স্কোয়ার ডিভাইডেড 144, আর এখানে যা আছে তাই। এখন যদি আমরা কাটাকাটি করি, 144 কে যদি আমরা 9 দ্বারা ভাগ দিয়ে দিই, একটু আগে দেখছি 16 হয়, তাহলে সেই যে নিচে 16 আর উপর এক্স স্কোয়ার রইল। এখন আমরা গুণ করে দেব, 16 লসাগুর যদি আমরা নিই, 16 লসাগু নিলে দেখো 16 দ্বারা আমরা কি করব, আমরা 16 লসাগু নেব। 16 লসাগু নিলে দেখো আমি যদি তোমাদেরকে দেখাই কিভাবে আমি এই লাইনটা করছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 27, এটা ছিল 16। তাহলে আমরা লসাগু 16 নিচ্ছি, এই যে 16 দ্বারা 16কে ভাগ দাও, তাহলে 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস 16 দ্বারা 3কে গুণ দিলে হয় 48x, আর 16 আর 27 গুণ দিলে হয় 432। এইভাবে আমি এই লাইনটা করছি। এখন এই 16 দ্বারা এই 0কে গুণ দিয়ে দাও, তাহলে 0 হয়ে যায়, কারণ নিচের সংখ্যা এই যে এই পাশে যদি 0 থাকে তাহলে 16 আর 0 গুণ হয়ে যাবে। দেখো গুণ হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 সমান সমান 0। এই লাইনটাকে আমরা কি করব, মিডল টার্মে বসাবো। আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা নেব প্রথমে। ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা এই যে মোড অপশনে চাপ দেব, চাপ দেওয়ার পরে দেখবা EQN আসবে, সেখানটাই আছে হচ্ছে নিচে 1 1-এ চাপ দিলে আননন্স আসবে। আননন্স আসলে কপি বাটন যে বড় বাটন আছে
তার ডান পাশে চাপ দিলে ডিগ্রি আসবে। ডিগ্রি আসার পরে নিচে আমরা 2 দেখতে পাচ্ছি, 2তে চাপ দেব, তাহলে আমাদের বলবে হচ্ছে এ এর মান। সো এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। তাহলে এ এর মান বলতে আমরা বুঝবো যে এক্স এর সামনের সহগকে, তাহলে এক্স এর সামনে কোনো সহগ নেই, সো এর মান 1। বির মান চাচ্ছে, বির মান হচ্ছে -48। এবার সির মান চাচ্ছে 432। দেখো এবার সমানে চাপ দাও 36 +36 আসছে, আরেকবার সমানে চাপ দাও +12 আসছে। তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের কাজ করতে হবে। বন্ধুরা আমরা যখন আমাদের ক্যালকুলেটরে দেখব প্লাসের মান আসছে, আমরা সেখানটায় থেকে মাইনাস করে দেব, কারণ ক্যালকুলেটরে একবারে এর মূল নির্ণয় করে দেখাইছে। আমরা মূল নির্ণয় করছি না, আমরা মূল একটু পরে নির্ণয় করব। সো আমরা যেহেতু এখানে প্লাস আসছে আমরা মাইনাস করব। দেখো -12 -36, এই দুইটার যে কোনো একটা তুমি সামনে লিখতে পারো, সমস্যা নেই। 12 অথবা 36-এর ভেতর যে কোনো একটা লিখতে পারবা। এখন এই দুইটার থেকে যেমন আমরা কমন নিছি, x কমন নিলে থাকে x -12। এখান থেকে 36 কমন নিলে, এই দুইটা থেকে যদি 36 কমন নেই তাহলে থাকবে হচ্ছে x -12। অর্থাৎ 432-কে 36 দ্বারা ভাগ করে দেখো 12ই হবে। তুমি মনে রাখবা যে এখানে ব্র্যাকেটের ভেতরে যা হবে ডান পাশেও তাই হবে। x -12 থেকে একটা কমন নিছি x -12, এখন থাকে হচ্ছে x -36। এই যে x -36 = 0। প্রত্যেকটা সমান এখন 0 করলে x সমান হয় 12, কারণ -12কে আমরা যদি ডান পাশে পার করে দিই +12 হয়। একইভাবে 36কেও পার করে দিছি, তাহলে আমাদের ভূমি পাইছি আমরা দুইটা, হয় 12 হবে নতুবা 36 সেন্টিমিটার হবে। এই দুইটাই আমাদের খ নম্বরের সমাধান। খ নম্বরে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা, আর আমরা জানি x মানেই কিন্তু ভূমি। সো x এর মান যেটা বাড়াবে সেটাই হচ্ছে ভূমির দৈর্ঘ্য। সো ভূমির দৈর্ঘ্য 12 অথবা 36 হতে পারে। বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখব। গ নম্বর প্রশ্নে আমরা আগে প্রশ্নটা দেখে আসি। আমাদের গ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার ধরে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা খ থেকে পাইছি ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার। লম্ব, আমাদের লম্ব মান বের করার জন্য আমরা এই x এর জায়গায় 12 লিখছি, কারণ আমাদের 12 বলছে x এর মান। আমরা কিন্তু ভূমি সমান 12 ধরছিলাম, সেই জন্য x সমান 12। তাহলে x এর মান যদি আমরা 12 লিখি, 12 কেটে দাও, তাহলে থাকে 11। 11 থেকে 6 বিয়োগ করো, তাহলে হয় 5। এই যে 5 সেন্টিমিটার হলো লম্ব। এবার আমরা অতিভুজ বের করব। অতিভুজও একই রকম, 4/3। x এর মান বসাইছি 12, তাহলে 3 4 12, 4 4 16 থেকে 3 বিয়োগ করলে 13। বন্ধুরা এখন বলছে ত্রিভুজটির পরিসীমার সমান, তাহলে ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে। আর আমরা জানি ত্রিভুজের পরিসীমা বা যে কোনো কিছু পরিসীমা বলতে তার যে কয়টা বাহু থাকবে সব কয়টা বাহুর যোগফল। সো 3 বাহুর যোগফল বলতে আমরা এটা পরিসীমা বুঝি, যেহেতু ত্রিভুজের বাহু হচ্ছে 3টি, এই জন্য 3 বাহুর যোগ করছে 30। এখন আমাদের প্রশ্নে বলছে যে সমকোণী ত্রিভুজের পরিসীমা হবে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে মানে সমকোণী ত্রিভুজের যে পরিসীমা হয়েছে 30, সেটা এখন কার হবে? এখন হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 30 সেন্টিমিটার। কত হবে দেখো? 30 সেন্টিমিটার। কারণ কি? কারণ প্রশ্নে কিন্তু বলা আছে যে সমকোণী ত্রিভুজের পরিসীমা যা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাই হবে। তাহলে আমরা ধরে নিছি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য আমরা 3 দ্বারা যদি ভাগ দিই, কারণ ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3, সেজন্য 3 দ্বারা ভাগ করলে 10 সেন্টিমিটার। এখন আমরা সমবাহু ত্রিভুজের সূত্র জানি ক্ষেত্রফলের, যে √3/4 বাহুর দৈর্ঘ্য তারপরে স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমরা কি বার করছি? বাহুর দৈর্ঘ্য। দেখো এটা কি বন্ধুরা? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর বাহুর দৈর্ঘ্যকে তুমি এই দ্বারা প্রকাশ করতে পারো ছোট হাতের, সমস্যা নেই। তাহলে √3/4 এটা কিসের সূত্র? সমবাহু ত্রিভুজের সূত্র √3/4। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তারপর স্কয়ার। এই যে দেখো বাহুর দৈর্ঘ্য উপর স্কয়ার। বাহুর দৈর্ঘ্য আমরা 10 বের করছি, তারপর স্কয়ার। সো এখানটাই 100-এর উপর স্কয়ার মানে 10-এর উপর স্কয়ার মানে কি 100 হবে। 4 25 100, তাহলে 25√3। তুমি যদি 25√3 এটা আনসার দাও তাহলেও তোমার আনসার সঠিক হবে। আবার যদি তুমি মনে করো যে আমি এটা আনসার রাখবো না, কত হবে আমি সেটাই আমরা লিখবো, তাহলে আমি তোমাদেরকে বলি। দেখো তুমি কি করবা? 25√3 উঠাও, উঠে সমানে চাপ দাও, দেখো 43.30 হয়। বন্ধুরা এটাও তুমি লিখতে পারো। আবার কেউ যদি মনে করো যে √3 এর মান বসাবো, নিচে 4 দ্বারা ভাগ দেবো, 100 দ্বারা গুণ দেবো, তাও কিন্তু সঠিক। বন্ধুরা আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটা দেখলাম। এই সৃজনশীল প্রশ্নটা যদিও অনেক বড়, কিন্তু আসলে যদি তুমি নিয়ম অনুসারে
করতে পারো তাহলে কিন্তু অবশ্যই সহজ হবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।